2016 এসএসসির প্যানেল পুরো বাতিলের কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায় কিন্তু আজকে সর্বোচ্চ আদালতে প্রথম দিনের শুনানিতে বহাল রাখলো সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 3 বিচারপতির যে বিশেষ বেঞ্চ। আমি সরাসরি নিউজ রুমে আপনাদের নিয়ে যাব। অমৃতা আমার সহকর্মী আরো বিস্তারিত আপনাদের বলতে পারবে। অমৃতা। একেবারে, অর্থাৎ কলকাতা হাইকোর্টে 2016 প্যানেল পুরোপুরি বাতিলের যে নির্দেশ, সেই নির্দেশে আপাতত বহাল রাখছে সুপ্রিম কোর্ট। এই জায়গাটায় এই বিষয়টাই আরেকটু বিস্তারিতভাবে জানবো। অতনু হালদার আমাদের প্রতিনিধি সরাসরি নিউজ রুমে রয়েছে আমাদের সঙ্গে। অতনু, তাহলে আজকে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ থেকে কি বলা যায় যে পুরো প্যানেলে কি বাতিল নাকি যোগ্যদের চাকরি পাওয়ার কোথাও একটা আশা থাকছে? দেখো, এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের যে রায় ছিল, অর্থাৎ পুরো প্যানেল বাতিল করে দিতে হবে এবং একই সঙ্গে অতিরিক্ত শূন্যপদ যারা তৈরি করেছে, সেই অতিরিক্ত শূন্যপদ যারা তৈরি করেছে এই সরকারের যারা যুক্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সিবিআইকে, এবং সিবিআই গোটা বিষয়টা তদন্ত করবে। এবং যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে, অর্থাৎ প্যানেল বহির্ভূত কিন্তু চাকরি পেয়েছে, ওএমআর সিটে বিকৃতি ঘটানো হয়েছে কিন্তু চাকরি পেয়েছে, তাদেরকে 4 সপ্তাহের মধ্যে তারা যে টাকা মাইনে হিসাবে এতদিন পর্যন্ত নিয়েছেন, সেই টাকা বার্ষিক 12% সুদ হারে ফেরত দিতে হবে। এই যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়, এর মধ্যে শুধুমাত্র একটা অংশে যে অতিরিক্ত শূন্যপদ তৈরিতে সরকারের যারা যারা যুক্ত তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত করতে পারবে, প্রয়োজনে তাদেরকে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। এই পাঠটুকু ছাড়া সুপ্রিম কোর্ট আর কোথাও কোনো স্থগিতাদেশ দেয়নি। তা এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে যোগ্য চাকরি প্রার্থী যারা, তাদের কি চাকরি ফিরে পাওয়ার আর কোনো আশা রইল, নাকি এই পুরো প্যানেলই বাতিল হয়ে গেল? দেখো, আজকে এখনো পর্যন্ত এই সুপ্রিম কোর্টে মামলার শুনানির যে গতিপ্রকৃতি, তা থেকে এটা বলা যায় যে এটা পুরো নির্ভর করছে এখন এসএসসি যারা এই পরীক্ষা নিয়েছে, তারা সুপ্রিম কোর্টে গিয়ে কি ভূমিকা নেয় তার উপর। তুমি জানো যে এসএসসিকে কলকাতা হাইকোর্টও এর আগে বারবার ডেকে জিজ্ঞাসাবাদ করেছে যে কারা যোগ্য কারা অযোগ্য এদের আলাদা করে দিন, কিন্তু এসএসসি সেটা দিতে পারেনি। এসএসসি পরে সাংবাদিক সম্মেলন করে বলেছে যে কারা অযোগ্য তাদের তালিকা আমরা দিয়েছি হাইকোর্টকে, কিন্তু তখন তাদের জিজ্ঞাসা করা হয়েছে যে কারা যোগ্য সেটা বলুন, তখন বলছে কারা যোগ্য সেটা বলা সম্ভব নয়। অর্থাৎ নির্দিষ্টভাবে কিছু অযোগ্য প্রার্থী তাদেরকে এসএসসি চিহ্নিত করেছে, যেটা 5000-এর একটু বেশি এই সংখ্যাটা। কিন্তু আজকে আবার যদি তুমি দেখো সুপ্রিম কোর্টে যেটা বলা হচ্ছে যে সিবিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে প্রায় 8000 অযোগ্য, আর এসএসসি বলছে 5000-এর কিছু বেশি। সংখ্যাটার মধ্যে একটা তারতম্য রয়েছে। ঠিক তেমনভাবেই এসএসসি বলতে পারছে না যে সরকারিভাবে কতজন যোগ্য প্রার্থীকে তারা চাকরি দিয়েছে। কোর্ট এটা এসএসসির কাছে জানতে চায়, এবং কোর্টের সেই জায়গায় আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির প্রশ্ন যে এটা কীভাবে জানা সম্ভব, যেখানে ওএমআর সিট নষ্ট করে ফেলা হয়েছে, তার কোনো মিরর ইমেজ রাখা হয়নি, তাহলে এটা কিভাবে জানা সম্ভব, এটা কিভাবে চিহ্নিত করা সম্ভব যে কোন ওএমআরগুলো আসল কোনগুলো নকল? এতে এসএসসি একটা যুক্তি দিয়েছে যে যে সমস্ত ওএমআর সিটগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে সিবিআইয়ের দ্বারা, অর্থাৎ সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার করেছে তার থেকে যে ওএমআর সিট উদ্ধার করেছে, সেখান থেকে এটা করা যায় কিনা। এখন এইটা আদালতের কাছে গ্রহণযোগ্য করে এসএসসিকে প্রমাণ করতে হবে যে এসএসসি যাদের যোগ্য বলছে তারা যোগ্য, যাদের অযোগ্য বলছে তারা অযোগ্য। এসএসসি কিন্তু এর আগে বারবার এই প্রসঙ্গে দায়িত্ব নিতে চায়নি, কারণ দুর্নীতির গভীরতা এবং দুর্নীতি এত বেশি হয়েছে। ফলে এখন এটাই দেখার যে এখন এসএসসি এই দায়িত্বটা নেয় কিনা, যে কারা যোগ্য কারা অযোগ্য তাদেরকে এসএসসি আলাদা করে নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টের কাছে বলে কিনা। যদি এটা সুপ্রিম কোর্টের কাছে এসএসসি প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে পরে মামলার রায় একরকম হতে পারে, যদি না করতে পারে তাহলে আর একরকম হতে পারে। কারণ আজকে সুপ্রিম কোর্ট বলেছে যে এত লোকের চাকরি যেখানে গেছে, বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এরকম উদাহরণও আছে যে যেখানে যোগ্য অযোগ্য আলাদা করা যায়নি সেখানে পুরো প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে। আবার এরকম উদাহরণও আছে যেখানে যোগ্য অযোগ্য আলাদা করা গেছে, সেখানে যোগ্যদের চাকরি থেকেছে, অযোগ্যদের গেছে। ফলে এসএসসি যোগ্য এবং অযোগ্যদের যে আলাদা করে সুপ্রিম কোর্টে দিতে পারে কিনা, যেটা তারা এতদিন পারেনি, তার ওপর এই মামলার রায় নির্ভর করছে, যোগ্যদের ভবিষ্যৎ নির্ভর করছে। এটা হচ্ছে এক। দুই হচ্ছে এটা আর একটা পার্ট, যে এই যে যারা এই অতিরিক্ত শূন্যপদ তৈরির সঙ্গে যুক্ত, অযোগ্যদের
বাঁচানোর অভিযোগ উঠেছিল এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করে ক্যাবিনেট থেকে তার অ্যাপ্রুভাল এসেছিল এবং সেই ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভাল আসার পরে অযোগ্যদের এই বাঁচানোর জন্য শূন্যপদ তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল এবং তাতে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছিলেন যে এটা সিবিআই তদন্ত করবে এবং রাজ্যের যারা যারা যুক্ত তাদেরকে প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে। আগামী সোমবার পর্যন্ত এতে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, কিন্তু সোমবার আবার এই মামলার শুনানি হবে এবং তারপরই বোঝা যাবে যে এই ব্যাপারে সুপ্রিম কোর্ট ঠিক কী সিদ্ধান্ত নিতে চলেছে। কারণ সুপ্রিম কোর্ট এটা বলেছে আজকে যে এটা একটা জালিয়াতি হয়েছে, ফলে এই জালিয়াতি তো ঢাকার অভিযোগ উঠেছিল অতিরিক্ত শূন্যপদ তৈরি করে, ফলে সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে এই যে সুবিধাভোগী যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদের কি হবে। ফলে এই যারা সুবিধাভোগী যারা এই বিষয়টাকে ঢাকার চেষ্টা করেছিলেন তাদের বিরুদ্ধে শেষ পর্যন্ত কি ব্যবস্থা হতে চলেছে সেটাও সুপ্রিম কোর্টের আগামী সোমবারের শুনানির ওপর অনেকটা নির্ভর করবে এবং তারপর রায়ের ওপর নির্ভর করবে। ধন্যবাদ অতনু। অর্থাৎ যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব কিনা তা নিয়ে এসএসসি সর্বোচ্চ আদালতে কি পদক্ষেপের কথা জানায় আমাদের তাকিয়ে থাকতে হবে সেই দিকে। চলে যাব স্টুডিওতে শুভ্রজিতের কাছে। একেবারে নিঃসন্দেহে আমি বলছি সোমবার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক সোমবার কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে রায় সামনে এলো, আজকে এক সোমবার যেখানে সর্বোচ্চ আদালতের এই পর্যবেক্ষণ, পরের সোমবার সেদিন কি হবে নিঃসন্দেহে সেইটা এই নিয়োগ দুর্নীতির এসএসসির যে পুরো মামলা সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে। অনেকে বলতে পারেন মন্ডে ফ্যাক্টর অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি এইখানে একবার দেখাতে চাইবো আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়, তিনি কি বলছেন কলকাতা সর্বোচ্চ আদালতের আজকের পর্যবেক্ষণ নিয়ে। স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে বারবার করে এই সেগ্রিগেশন থেকে এড়িয়ে গেছে। যদি সত্যিকারের সেগ্রিগেশন করতে পারে তাহলে কিছু জেনুইন ক্যান্ডিডেট বাঁচবে। ওরা যেটা চেষ্টা করতে চাইছে যে এই ফেক ক্যান্ডিডেট যেগুলো আছে এখানে সেগ্রিগেশনটা না দেখালে সবার চাকরি চলে যাবে। কোর্ট ইজ ভেরি ডিসস্যাটিসফাইড যে কোনো ডকুমেন্টস প্রিজার্ভ করে রাখা হয়নি, মিরার ইমেজ রাখা হয়নি। ওরা বলতে চাইছে যে ওএমআর আমরা ডিস্ট্রয় করতে পারি, ওদের রুলে 1 বছর আছে, বাট অরিজিনাল ওএমআর, দ্য স্ক্যান্ড কপি অফ দ্য ওএমআর শুড বি প্রিজার্ভড, শুড হ্যাভ বিন প্রিজার্ভড। তা না হলে হাউ টু সেগ্রিগেট দ্য জেনুইন অ্যান্ড দ্য ফেক ক্যান্ডিডেটস। এসএসসির এটা বক্তব্য ছিল যে উই হ্যাভ tried our level best, but the High Court has not segregated it. Court has done the inquiry. Court has done some parts of the inquiry. CBI also have done several inquiries. It was admitted by SSC that they does not question the genuinity of the OMRs. But যে document CBI বা অন্য কিছু দিয়েছে, they does not question that. রাজ্য সরকার এখন অনেকে প্রেডিক্ট করছে যে ইলেকশনের সময় এসে গেছে, তাদের বিভিন্ন জায়গায় যেতে হবে, সেটার উপরে স্টে। সোমবার দিন হিয়ারিং আছে। সুপার নিউমেরিক পোস্ট ইজ অ্যাকচুয়ালি ইলিগাল, সেটাও হিয়ারিং এর মধ্যে আজকে উঠে এসেছে। তো ইন দ্য মিন টাইম দে ক্যানট বি অ্যারেস্টেড টিল দ্য নেক্সট ডেট অফ হিয়ারিং। এসএসসি বেসিক্যালি সেগ্রিগেশনটাই করতে চাইছে না। যদি করার থাকতো তাহলে দে শুড হ্যাভ কাম আপ উইথ অ্যান এফিডেভিট বিফোর দ্য কোর্ট। দে শুড হ্যাভ মেড ইট পাবলিক ইন দেয়ার ওয়েবসাইট। তাদের ওয়েবসাইটে তারা এটা দিয়ে দিতে পারতো। আর এবার আপনাদের দেখাবো আইনজীবী তথা তৃণমূলের বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ আদালতের আজকের পর্যবেক্ষণ নিয়ে তার প্রতিক্রিয়া। ওএমআর সিট আন্ডার রুলস 1 বছরের মধ্যে নষ্ট করে দেওয়া যায়, আন্ডার রুলস। এগুলো তো এখনো সুপ্রিম কোর্টে আর্গুমেন্ট হয়নি, সুপ্রিম কোর্টে এগুলো আর্গুমেন্ট হয়নি। এটা তো পুরোটা আর্গুমেন্ট হবে, আর্গুমেন্ট করে হবে। এখান থেকে ওখান থেকে গর্ত খুঁজে তো কোনো লাভ নেই। 5000 সামথিং, আমার ঠিক এক্সাক্ট ফিগারটা মনে নেই, তাদের দে হ্যাভ কমিটেড ফ্রড, তাদের ওএমআর সিটে ফ্রড করা হয়েছে। রেস্ট কোথাও কোনো কিছু বলা হয়নি, এবং রেস্ট যাদের তাদের নিয়ে কখনো কোনো ইস্যু ছিল না, কখনো কিছু ছিল না। কি করে হয়, কি করে হয়? বিকাশ ভট্টাচার্য তো আন্দোলনকারীদের পাশে দিয়ে আন্দোলন করেছিল, তো তাদের তো আন্দোলন করতে বলেছিল, তাদের তো বলেছিল চাকরি দিয়ে দেবো। আজ তো তাদেরকে পর্যন্ত, তাদের শিকড় পর্যন্ত তুলে দিচ্ছে। এরা হচ্ছে সুবিধাবাদী আইনজীবী, এরা যেখানে যেমন সেখানে সেরকম সেরে যাচ্ছে। আমি জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। জয়ন্তদা, আমি বলছি এই যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা একেবারে যে অসম্ভব এমনটা নয়। একটা আমি বলছি লেম্যানের দৃষ্টিভঙ্গি থেকে যদি বলেন, গাজিয়াবাদ থেকে যে সমস্ত 3টে হার্ড ডিস্ক থেকে যা ওএমআর শিট পাওয়া গিয়েছে তার সঙ্গে এসএসসি সার্ভারের সঙ্গে ট্যালি করা গেল, এবং সেটা যদি আদালতের কনফিডেন্সে নিয়ে আসা যায়, যে আদালতকে যদি স্যাটিসফাই করা যায়, তাহলে সহজেই তো যোগ্য এবং অযোগ্য আলাদা করা সম্ভব। প্রথম কথা আমি বলবো, একটা বোধহয় ভুল হয় যে আদালত কিন্তু তদন্ত করে না,
তদন্ত করেন অন্য সংস্থা, যেমন এখানে সিবিআই, তাকে সহযোগিতা করার কথা এসএসসির বা রাজ্য সরকারের, আদালত করেন বিচার। মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচার করেছেন, বারবার সহযোগিতা প্রার্থনা করেছেন বিভিন্ন অথরিটির কাছ থেকে, তারা করেননি। মহামান্য কলকাতা হাইকোর্ট বলেছেন 17টা পন্থায় দুর্নীতি হয়েছে, যা ভাবা যায় না। একটা কথা বারবার আসছে, ওএমআর শিট স্ক্যান এবং মূল্যায়নের জন্য নাইসা নামের একটা সংস্থাকে বেআইনিভাবে বরাদ দেওয়া হয়েছিল। নাইসা নিজে কিন্তু করলো না, তারা আবার অন্য একটা সংস্থাকে দিয়েছিল, তারাও কাজটা করেনি। এরপরে যা শুনলে চমকে উঠতে হয়, আপনারা শুনুন যে কিভাবে দুর্নীতিটা হলো। বলছে গ্রুপ ডি, গ্রুপ সি, নবম দশম ও একাদশ দ্বাদশ ওই 4 নিয়োগ প্রক্রিয়ায় ঘোষিত শূন্য পদের থেকে বেশি প্রার্থীকে নিয়োগ করা হয়েছে। এটা কখনো হতে পারে? প্যানেলে নাম নেই এমন ব্যক্তিদের নিয়োগ করা হয়েছে। সাদা খাতা জমা দিয়ে অনেকে চাকরি পেয়েছেন, প্যানেলের মেয়াদ শেষ হবার পরেও চাকরি দেওয়া হয়েছে, কম নম্বর থাকা সত্ত্বেও চাকরি দেওয়া হয়েছে, মেধা তালিকার প্রার্থী প্রকাশ করা হয়নি, এবং সবচেয়ে বড় সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করা হয়েছে, যা অবিশ্বাস্য। আমি একটা কথা বলি তোমায় শুভ্রজিৎ, এই কাকর আর চাল একরকম দেখতে। আসুন না, যারা যারা অযোগ্য তারা বাইরে এসে বলুন যে আমরা অযোগ্য, আমরা টাকা দিয়ে চাকরি পেয়েছি, তাহলেই খুব সহজে যোগ্য করা সেটা বের করা যাবে। দেখি কেমন সাহস। আমি কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা বলছেন। আমি এইখানে একবার দেখাতে চাইবো যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলছেন, দেখুন। দেখুন, আজকে সুপ্রিম কোর্টে ওরা সকলে বলে খুব বড় প্রার্থনা করছিলেন যাতে আবেদন হাইকোর্টের জাজমেন্টকে স্টে করা হয়। আমরা আপত্তি করি, কোন রকম স্টে দেয়নি। শেষ পর্যন্ত অনেক আকুতি মিনতিতে যে নির্বাচনের মুখে আমাদের মন্ত্রীরা গ্রেপ্তার হয়ে যেতে পারেন এই আশঙ্কা প্রকাশ করাতে তখন বিচারপতি বলেছেন যে সিবিআই কোনো পদক্ষেপ নেবে না। হি হ্যাড নো প্রেসিপিটেটিভ অ্যাকশন, তদন্ত স্টে করেননি, বলেছেন নো প্রেসিপিটেটিভ অ্যাকশন, তার মানে তদন্তের পরিণতিতে যদি কোনো কঠোর ব্যবস্থা কিছু দেওয়া যাবে না, এইটুকুই, আর কিছু হয়নি। সোমবার দিন আবার শুনানি হবে। সুতরাং ওদের যে প্রার্থনা ছিল যে সব নিয়োগ বাতিল করা যাবে না, যোগ্য অযোগ্য এই সমস্ত সওয়াল প্রাথমিকভাবে অগ্রাহ্য করেছেন সুপ্রিম কোর্ট। একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আবার আমার বাকি অতিথিদের কাছে আসবো, কিন্তু যেতে যেতে আপনাদের দেখাবো আজকের এই পর্যবেক্ষণের পর বিরোধী দলনেতা কি বলছেন। হাইকোর্টের জাজমেন্টে ডিভিশন বেঞ্চে যে হলফনামা এসএসসি দিয়েছে তার 242 নম্বর প্যারা অর্ডার কপিতে দেখুন, এসএসসি কে যোগ্য কে অযোগ্য এসএসসি দেয়নি। 5400 এই অসীমা পাত্রর ভাইজি আছে। এদের বাঁচানোর জন্য আজকে হাজার হাজার যোগ্য প্রার্থীকে বলি দিলেন মমতা ব্যানার্জি। আমরা দায়ী নয়, কোর্ট দায়ী নয়, যারা কেস করেছেন লয়াররা দায়ী নয়। আপনি কেন বালাজি কোম্পানিকে দিয়ে সব ওএমআর পুড়িয়ে দেবেন? আমি রাহুল চক্রবর্তীর কাছে আসবো। কলকাতা হাইকোর্টের রায়ের দুটো অংশ রাহুলদা, যেটা মুখ্যমন্ত্রী প্রায় প্রতিটা নির্বাচনী জনসভা থেকে সবথেকে বেশি সমালোচনা করছেন, পুরো প্যানেল বাতিল করা এবং টাকা ফেরত দেওয়া, বিজেপির বিচারালয় পর্যন্ত বলে আক্রমণ করেছেন। এই দুটোই কিন্তু সুপ্রিম কোর্টে আপাতত বহাল রইল। শুভ্র, একটা কথা একদম খোলাখুলি বলা উচিত। আমি যারা অযোগ্য তাদের বলছি না, আমি তাদের জাস্টিফাই করছি না। যেটা বলার দরকার, ফাঁসির আসামে কিন্তু আত্মপক্ষের সুযোগ দেওয়া হয়, এখানে যন্ত্র আছে। দ্বিতীয়ত, যারা এইখানে দাঁড়িয়ে স্পিরিট অফ জাস্টিস বলে, যদি 10 জন অপরাধী পার পেয়ে যায়, যেন একজন নিরাপদও সাজানো হয়। আমি তো বলছি আমি থামালাম, দুজনকে থামালাম। অব্রসেন থামালাম। অব্র খরচা করে 7 দিনের জন্য 7 দিনের জন্য, কিন্তু লিখে রাখুন এই দুর্নীতিগ্রস্ত ক্যাবিনেটকে জেলে যেতে হবে। এরা দুর্নীতি করেছে। আমি অব্র থামালাম, আশুতোষ আসবো। সলিল ভট্টাচার্য, সলিল দা প্লিজ। দেখো, এসএসসি কিন্তু প্রথম থেকে একটা কৌশলগত অবস্থান নিচ্ছে, না ছুঁই পানি না ছুঁই মাছ। তোমার 1 নম্বর হচ্ছে, প্রথমে কি বললো ওএমআর শিট নেই, এখন বলছে, এখন চাপে পড়ে বলছে সেকেন্ডারি ডেটা আছে। কি সেকেন্ডারি ডেটা? কি প্রমাণ করতে চাইছেন? ওএমআর শিট যখন নেই, তার স্ক্যান্ড কপি নেই,
তার কাছে এখন সেকেন্ডারি ডেটা কি আছে? এক বছর পর নাও আসতে পারে। সুতরাং এই ব্যাপারে কিন্তু আমি বলছি এসএসসি কিন্তু ইন্টারেস্টেড নয়। কোথায় কে লেখা আছে? যোগ্য কারা কাদের কোথায় লেখা আছে? যোগ্য লোকের চাকরি গেল কোথায় লেখা আছে 1 বছর নাকি তারপরে ডিস্ট্রয় করে কোথায় দেওয়া লেখা যায়? আছে? কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে? আপনি লিখেছেন, তার কারণ হচ্ছে তৃণমূল লিখেছে, কে লিখেছে আরে বলতে কেউ হবে। কোথাও নেই তো এটা চাকরিটা লেখা। কবে দেবেন সেটা এটা বলুন। রুলে বলে না। এসএসসি ডিপার্টমেন্ট খুলে রেখেছেন, চোরেদের পাঠশালা, তারা গিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে, চাকরি কবে দেবে বেশ, বলতে পারছেন মূল দায়িত্ব লজ্জা কিন্তু হচ্ছে উচিত। এসএসসি কে এই রোলটা প্লে করতে হবে, আলাদা করা। সেই পথে এসএসসি হাঁটবে কিনা বিশ্বনাথ দা? না, প্রথমত যে আজকে সুপ্রিম কোর্টে অবজারভেশনের পরে পরিষ্কার যে এই চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নির্ভর করছে পুরোপুরি এসএসসির উপর। সুতরাং যদি এই চাকরি প্রার্থীরা চাকরি হারান, তার দায় কিন্তু পুরোপুরি এসএসসি কে নিতে হবে। এবং একই সাথে তোমাকে বলতে চাই যে এসএসসি ইতিমধ্যেই হাইকোর্টকে বিভ্রান্ত করেছে, সুপ্রিম কোর্টকে আশা করবো বিভ্রান্ত করবে না। এসএসসি কে নিতে হবে, সঙ্গে রাজ্য সরকারকে নিতে হবে, ক্যাবিনেটকে কেন্দ্র নিতে হবে, সরকারকেও নিতে হবে। মমতা ব্যানার্জিকে নিতে হবে, শুভেন্দু মমতা অধিকারীকে ব্যানার্জি নিতে হবে, একেবারে নিঃসন্দেহে আমাদের নজর থাকবে যে আগামী সোমবার সুপ্রিম কোর্টে কি হতে চলেছে, এসএসসি কি বলে। আপাতত এই পর্যন্ত